৩ লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন, আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি, জোরদার হবে তদারকি কার্যক্রম। যে প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। ভিসি নিয়োগকে কেন্দ্র করে আজও ডুয়েটে আন্দোলনকারীদের ব্লকেড। চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি ও মেয়র সমর্থকদের মাঝে উত্তেজনা। হামে সিলেট ও কুমিল্লায় আরও ৩ শিশুর মৃত্যু। মায়ের বুকের দুধ কম খাওয়ানোয় তৈরি হচ্ছে না রোগ প্রতিরোধ ক্ষমতা। সামর্থ্যের মধ্যেও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের সকলের সচেতনতা দরকার। অনেকে কিন্তু শখের বছর কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ান না, 1 বছর বা 2 বছর পর্যন্ত, যেটাই বলেন এখন এটা তাদের বাচ্চার একটা অধিকার, সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত না করি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসসি সভা। এনএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির, জোরদার করা হবে তদারকি কার্যক্রম। অর্থমন্ত্রী আরও জানান, বড় এডিপি হলেও বাস্তবায়ন সম্ভব। সরকার গঠনের পর এই প্রথম আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী। সভায় আগামী অর্থ বছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় প্রস্তাব 3,08,924 কোটি টাকা। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সর্বোচ্চ 15,500 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে 1,18,288 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এডিপিতে 1,90,000 কোটি টাকার সরকারি অর্থায়ন এবং 1,10,000 কোটি টাকার বিদেশি ঋণ গ্রহণের প্রস্তাব রয়েছে। যে প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয়, বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। বর্তমান সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে প্রবৃদ্ধি দরকার অন্তত 42%। স্বাভাবিক গতিতে আগালে 2026-27 অর্থ বছর শেষে 1,40,000 কোটি টাকা রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে, এমন শঙ্কা জানানো হয়েছে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট সংলাপে। সকালে জাতীয় বাজেট, রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় আরও বলা হয়, ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা বাড়ছে, মূল্যস্ফীতি কমার লক্ষ্য নেই। এমন প্রেক্ষাপটে বাজেটে খাতওয়ারি বরাদ্দ বাড়ানোর চেয়ে বর্তমান বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতেরও তাগিদ দেন বক্তারা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ উঠে আসে সংলাপে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটে আসছে না। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পিছিয়ে পড়া মানুষ। যে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। হয় আপনি এটাকে ইনভেস্টেড করে দেন, আপনি শেয়ার মার্কেটে পুরোটা ছেড়ে দেন, এদেরকে প্রাইভেটাইজ করে দেন, অথবা সরকারি খাতে রাখলে ব্যবস্থাপনাটাকে ব্যক্তি খাতে দিয়ে দেন। রাজস্ব ব্যবস্থায় পরোক্ষ করের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে। প্রত্যক্ষ কর ব্যবস্থার দিকে গেলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো, এমন মন্তব্য করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দুপুরে ভয়েস ফর রিফর্মের বাজেট আলোচনায় রাজস্ব আদায়ে পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতার সমালোচনা করেন তারা। তাদের মতে উৎসে কর কর্তনের মাধ্যমে রাজস্ব আদায় বাড়লেও তা মূলত ভোক্তার উপরে চাপ ফেলছে। এই কর কাঠামো অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে অর্থনীতির তুলনায় বাজেট কাঠামো ভারসাম্যপূর্ণ নয়, ফলে কাঙ্ক্ষিত সামাজিক সুরক্ষা ও সমতা নিশ্চিত করা যাচ্ছে না। এইটা যতদিন থাকবে আমাদের ট্যাক্স সিস্টেম রিগ্রেসিভ
মানে যেটার মাধ্যমে আমরা আসলে প্রসপ্যারিটি, দারিদ্র্য কমানো, এই জায়গাটায় আমরা যেতে পারবো না। পভার্টির ইয়েটাও, অভিঘাতটাও বাড়ছে। তো এই সময় আমরা ট্যাক্স পলিসি যেটা ইনইকুয়ালিটি কমাতে, পভার্টির অভিঘাত কমাতে হেল্প করে, আমরা কি সেই ট্যাক্স পলিসিকে সেই জায়গায় ব্যবহার করছি? আমরা করছি না। করলে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের এই আধিক্য কিন্তু থাকতো না। ইন্ডাস্ট্রিতে আপনি 15% ভ্যাট এবং 5% এইটি দিয়ে রাখছেন, এবং আবার যে সাপ্লাই দিবে তার উপর আবার একটা ট্যাক্স আছে। তাহলে সাধারণ মানুষ কিভাবে, সাধারণ ওয়ার্কাররা কিভাবে খাবে? ঈদের ছুটির মধ্যেও শিল্প ও বাণিজ্যিক অঞ্চলের ব্যাংক শাখায় সীমিত পরিসরে চালু থাকবে লেনদেন কার্যক্রম। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 23 মে শনিবার ও 24 মে রবিবার স্বাভাবিক সূচি অনুযায়ী মিলবে ব্যাংকিং সেবা। এছাড়া 25 মে সোমবার ও 26 মে মঙ্গলবার ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুক ও নারায়ণগঞ্জ, চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক বলছে, আমদানি রফতানি কার্যক্রম সচল রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, সামনেই কোরবানির ঈদ। ইতিমধ্যেই পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। আমরা সেই খবর জানতে চাই। সরাসরি নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম কত হাঁকছেন ব্যাপারীরা? লোপা, হাট একেবারে জমজমাট। আজকে আমি নিয়ামতপুর উপজেলার ছাত্রাহাটে এসেছি। এখানে সপ্তাহে একদিন হাট বসে। আজকের হাটের চিত্রটা যদি একটু দেখায়, যে কোথাও যেন এতটুকু তিল ধরনের ঠাঁই নেই। যেমন করে যারা বিক্রেতা অর্থাৎ খামারি, তারা তাদের গৃহপালিত এবং বাণিজ্যিক খামারে পালিত পশু বিক্রির জন্য নিয়ে এসেছেন। আবার এই পশুগুলো সংগ্রহ করতে দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন, এবং স্থানীয় যারা কুরবানি দেবেন তারাও তাদের পছন্দের পশুটি কিনতে হাটে ভিড় করছেন। তীব্র রোদ গরম উপেক্ষা করে ক্রেতা বিক্রেতারা একেবারে জমজমাট অবস্থা। ক্রেতা বিক্রেতারা তাদের বেচাকেনা করছেন। আমি এই মুহূর্তে দেখছি যে হাটের কানায় কানায় পূর্ণ, এবং হাট ছাপিয়ে আরও রাস্তা এবং আশেপাশের জায়গাগুলোতে পশু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে গেছেন, এবং ক্রেতারাও ভিড় করছেন কেনার জন্য। যদিও এই হাট শুরু হয় দুপুরের পর, কিন্তু আজকে সরবরাহটা ছিল অনেক বেশি, যার কারণে দুপুরের আগ থেকে এই হাটটি শুরু হয়েছে। বরাবরের মতো আজকের হাটেও মাঝারি আকারের ষাঁড় গরুর চাহিদাটাই বেশি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের যারা ব্যাপারী এসেছেন তারা মাঝারি আকারের ষাঁড় গরু কিনছেন, এবং পাশাপাশি কিছু সুন্দর নাদুস নুদুস যেসব বকনা গরু আছে সেগুলো কেনা বেচা হচ্ছে। বাজারে আকারের এক একটা ষাঁড় গরু বিক্রি হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, এবং বড় গরুর দাম হচ্ছে যে 1.5 থেকে 2 লাখ টাকা, এবং সবচেয়ে বড় গরু যেগুলো সেগুলো 2.5 থেকে 3 লাখ টাকা দাম হাঁকা হচ্ছে। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে একেবারে হাটে জমজমাট অবস্থা আমরা দেখছি। এই হাট চলবে সন্ধ্যা পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী এসেছেন এবং খামারিরা এসেছেন, যার কারণে প্রশাসনের পক্ষ থেকেও বেশ জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, এর দায় পুরো বাহিনীর উপর পড়তে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে র্যাব সদর দফতরে বাহিনীটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত বিনিময় সভায় এমনটা জানান মন্ত্রী। তিনি বলেন, আমেরিকা র্যাবের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার কারণ রাজনৈতিক। তিনি বলেন, এলিট ফোর্স হিসেবে থাকবে র্যাব, নতুন নাম কি হবে তা এখন ঠিক হয়নি, সরকার চিন্তা করছে। এলিট ফোর্স হিসেবে জবাবদিহিতা থাকবে বলেও জানান মন্ত্রী। কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আইন ভঙ্গের মতো কোনো কাজও কমিশন করেনি বলে জানান তিনি। আগারগাঁওয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে কথা বলেন সিএসি। তিনি বলেন, যে কোনো নির্বাচনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগের সরকার থেকে সেই সাপোর্ট পাওয়া গেছে, এমনকি
তারা কোনো হস্তক্ষেপও করেনি। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহায়তা প্রয়োজন উল্লেখ করে সিএসসি দলগুলোকে সংখ্যাত রক্তপাতহীন নির্বাচনের ফয়সালা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিজেসি চেয়ারম্যান ও যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, দেশে সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে নয় এবং সাংবাদিকদের অবহেলার শেষ নেই। অ্যাটকো থেকে এক কঠিন নিয়ম নীতিমালার কথা বলা হয়েছে, যার কারণে সাংবাদিকরা চরম ক্ষুব্ধ বলেও জানান তিনি। এখানে একটা সংস্কৃতি চালু করতে চাই যে শুধু একটা নয়, সব ইলেকশন করা যাতে ইলেকশন বলতে যা বোঝায়, ডিকশনারিতে যা আছে ইলেকশন বলতে কি বোঝায়, সারা দুই ওয়েস্টার্ন সভ্য দেশে যেরকম হয় আমরা সেরকম ইলেকশন যাতে করতে পারি, ইলেকশনের একটা সংস্কৃতি যাতে আমরা ডেভেলপ করতে পারি, এইটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার বলে আমি মনে করি। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এই ধরনের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নেই এবং একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন, তাহলে ওই সাংবাদিক আপনাকে নোটিশ পিরিয়ড মেনটেন করে যাবে কি করে? যমুনা টেলিভিশনে সংবাদ সম্প্রচারের পর স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারদের তলব করে জরুরি বৈঠক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় অনিয়মকারীদের কার্যাদেশ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত জরুরি বৈঠকে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, শিক্ষার্থীদের খাবারে কোনো আপোস করা হবে না এবং এটি প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ। কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং করা যাবে না, আর ইতিমধ্যে হয়ে থাকলে তা বাতিল করা হবে। জানান, এখন থেকে প্রতিদিন খাবার রিসিভের আগে অভিভাবক ও এসএমসি মেম্বারদের নিয়ে গঠিত 5 জনের স্কুল কমিটি তা যাচাই করবে। প্রতিটি কোম্পানিকে সাব কন্ট্রাক্টিং না করার অঙ্গীকারনামা দিতে হবে এবং ডেলিভারি ম্যানেজার ছাড়া কারো কাছ থেকে খাবার গ্রহণ করা হবে না উল্লেখ করেন তিনি। অনিয়ম তদন্তে দ্রুতই কমিটি গঠন করে আগামী মাসে রিপোর্ট জমা দেওয়া হবে এবং সেই অনুযায়ী কঠিন সাজা দেওয়া হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে। রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ও হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নতুন ভিসির যোগদান ঘিরে রোববার ডুয়েটে দফায় দফায় সংঘর্ষ হয়। উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। দলীয় কোটার ভিসিকে এখানে দিতে চাচ্ছি না, যে আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে সেই ভিসিকে আমরা কোনোভাবে নিতে চাচ্ছি। তিনি যদি রক্তপাত পছন্দ করেন, রক্তচোষা হন, তাহলে তিনি কিভাবে আমাদের অভিভাবক? আমরা তাকে কোনোভাবে গ্রহণ করতে পারতেছি না, গ্রহণ করবো না, তার সাথে কোনো সংলাপ নাই। আমাদের নতুন করে ভিসি নিয়োগ দিতে হবে এবং তার নিয়োগকে বাতিল করতে হবে। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি ও মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। দুপুরের পর টাইগার পাস এলাকায় এনসিপির নেতাকর্মীরা জড়ো হয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা বেড়েছে ওই এলাকায়। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়, তবে তা অস্বীকার করেছেন মেয়র। তার দাবি, পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল অংশীজনের সাথে আলোচনা হয়েছে বলেও জানান মেয়র। এর আগে দুপক্ষই সকাল 10টায় কর্মসূচি দেয়ায় নগরীর দেওয়ানহাট থেকে জিএসসি পর্যন্ত পুরো এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি।
আমাদের প্রস্তুতি আছে, আমরা এই শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু যে লেভেলের প্রস্তুতি নেওয়া দরকার আমার পরিপূর্ণ প্রস্তুতি আমাদের আছে। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় সিলেটে 2 ও কুমিল্লায় প্রাণ গেছে আরও 1 শিশুর। হামের প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে এ পর্যন্ত প্রাণ গেল 37 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 73 জন। মোট চিকিৎসাধীন 275 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 26 জন। চিকিৎসাধীন আছেন মোট 103 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। মানে ওর জন্মের 9 মাস বা 15 মাস এই টিকাটা নেওয়া হয়েছে, আর ফিল্ডিং করে যে বর্তমানে টিকা দিতেছে হামের টিকা, হ্যাঁ ওটা নেওয়া হয়েছে না। নেওয়া না হওয়ার কারণে হয়তো এরকম সমস্যা দেখা দিছে। ওই টিকা না ভরায় ডাক্তার হলে কই দায়িত্ব বার হয়েছে। আর আমার বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস, বুঝছেন তো, সব মিলে আসলে ওনারা একটু অবহেলাই করে দিচ্ছে। আজকে 5 দিন ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়, এখান থেকে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না, বা কোনো দরকার হলে নার্সগুলো যে অনেক রিকোয়েস্ট করতে হয়। 9 মাসের কম বয়সী শিশুদের হাম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো মায়ের বুকের দুধ কম খাওয়ানো। বর্তমানে প্রায় 63% মা ব্রেস্ট ফিড করান না সন্তানদের। ফলে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সহজেই হামের মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশে হামের পুনরুত্থান, আজকের সংক্রমণ ও আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি শীর্ষক সেমিনারে সব কথা বলেন চিকিৎসকরা। জানান, দেশের 95% শিশুকে টিকার আওতায় আনার ফলে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কার্যকর প্রতিরোধ গড়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে। তাই এ সময় শিশুদের বাড়তি যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। আমাদের দেশে ম্যাক্সিমাম বাচ্চা ম্যালনারিশড, তাদের ইমিউন রেসপন্সটা ইমিউনোলজিক্যালি তারা ইমিউন সাপ্রেস থাকে, ইমিউন রেসপন্সটা অত ভালো হয় না, যার জন্য আইজিএমটাও অনেক ক্ষেত্রে দেখা যায় একটু প্রলং টাইম হলে আমরা আইজিএমটা পাই না। সামর্থ্যের মধ্যেও যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমাদের সকলের সচেতনতা দরকার। অনেকে কিন্তু শখের বশত কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ান না, 1 বছর বা 2 বছর পর্যন্ত যেটাই বলি না এখন, এটা তাদের বাচ্চার একটা অধিকার। সেই অধিকার থেকে আমরা তাকে বঞ্চিত না করি। ব্রেস্ট ফিডিংটা আমাদের চলুক। দর্শক, এই ছিল যমুনা নিউজ।